শান্তির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশ চন্দ্র সেন। মানে এখন আর ভেতরে ঢোকা যায় না, এটা 2020 থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বজ্র আটনি ফসকা গেরো। নিজের রাজ্যেই শান্তিনিকেতনে যেন তার স্মৃতি বিজড়িত জায়গাগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। কিন্তু যখন নোবেলটা চুরি গেল তখন কোন নিয়ম কানুন কোথায় ছিল? আমাকে তো সব জায়গায় এসে এসে 14 বার জিজ্ঞাসা করার দরকার নেই। কি দারুণ লাগছে রাস্তাটা না? ওই জন্যই বোধহয় এখন সবাই শান্তিনিকেতনে এসে একটু জাকুজিওয়ালা রিসর্ট খুঁজছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আর একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী। এই যে বিছানায় উল্টে আছে শুভেন্দু। হ্যালো, শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আগের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা শুরু হচ্ছে ঠিক সেখান থেকে। তো আমরা উঠেছি শান্তিনিকেতনে চৌধুরী লজে। এই লজটার একটা গল্প আছে। 2018 সালে আমার ইউনিভার্সিটির ডেজার্টেশনের জন্য আমি বাউলের ওপর একটা ডেজার্টেশন বানিয়েছিলাম। বাউল গানের পরিবর্তিত ধারা এবং রক বাউল এই সমস্ত নিয়ে করেছিলাম। তো সেই সময় আমি এসেছিলাম এখানে, আর এসেছিল পৌষ মেলার সময়। তো পৌষ মেলায় তো বুঝতেই পারছেন যে এখানে হোটেলের কীরকম ক্রেজ। তো বাবা অ্যারেঞ্জ করেছিল একটা হোটেল, এবং সেটা হচ্ছে এইটা। তো কোন রুমে ছিলাম সেটাও নিচে আপনাদের দেখাবো। বাকি এখন আমরা যে রুমটায় উঠেছি সেটা খানিকটা এরকম একদম বেসিক। এই দেখুন, এইখানটা হচ্ছে করিডোর থেকে এসে এই হচ্ছে রুম, আর এদিকে রয়েছে টিভি, একটা ছোট্ট টিভি ইউনিটও রয়েছে এখানে। আমি একটা ব্যাগ রেখেছি। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াশরুম, মোটামুটি ছিমছাম যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে। গিজার, ওয়েস্টার্ন টয়লেট, এই যে বেসিন, আর রয়েছে একটা আয়না। আচ্ছা, এখানে তোয়ালে আর সাবান দেওয়া হয়েছে। শুভেন্দু এখানে যেটা করছে সেটা হচ্ছে আমাদের ভিডিও যেটা আপলোড হবে সেটার থাম্বনেল বানাচ্ছে, তাই তো? ওকে। আর এই হচ্ছে বিছানা, বেশ স্পেশিয়াস, দুজনের জন্য। তিনজন মানে তিনজনে অ্যাডাল্ট শুতে পারবে, তাই না বলো? শুতে পারবে। এখানে রয়েছে জানলার বাইরে ভিউ এইরকম কিছুই নেই, মানে নো ভিউ বলা যেতে পারে। ওই দিকটা হচ্ছে মেন রোড, এইটা হচ্ছে মেন রোড। আচ্ছা, এখানে একটা ছোট্ট মতো স্পেস রয়েছে। এখানে একটা এরকম টেবিল দেওয়া রয়েছে, ড্রয়ার রয়েছে, এখানে আমার ব্যাগপত্র রেখেছি। আর এইখানেও একটা জানলা রয়েছে, সেখানেও ভিউ এরকম। আমাদের শহরে এখন ফ্ল্যাট বাড়ির জানলা থেকে ভিউ যেরকম হয়, বোলপুর, শান্তিনিকেতন এই জায়গাগুলো ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে। যাই হোক, কিছু আর করার নেই। এখন আমি একটুখানি ফ্রেশ হব। ফ্রেশ বলতে কিছুই না, একটু ওয়াশরুম যাব, আর ভিডিওটা আপলোড করে নিয়ে এরপরে যাব লাঞ্চ করতে। তো একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো রুম দেখিয়েছি, কিন্তু রুমের ট্যারিফ বলা হয়নি, বলে দাও। এটা হচ্ছে 1400 টাকা পার নাইট। এরা বলেছিল 1500 টাকা। আমি বললাম দুদিন থাকবো, একটু কিছু কম হবে না? বলছে ঠিক আছে, তাহলে 2800 টাকা দেবেন দুদিনে। বিরাট ডিসকাউন্ট, বিরাট ডিসকাউন্ট, 200 টাকা ডিসকাউন্ট হয়েছে। তবে হ্যাঁ, এই বাইরের দিকে যেগুলো, এর আউটকাস্টে যে হোটেলগুলো আছে, এর থেকে অনেক সস্তায় প্রচুর হোটেল পাবেন আপনি এখানে। আমি বলে দিচ্ছি, এই সময় মানে যদি সিজন না হয়, মানে এই সমস্ত বসন্ত উৎসবে হয়তো বেশি টাকা, কিন্তু ওই 800 টাকা 1000 টাকায় প্রচুর হোটেল আছে বাইরের দিকে। নিজের গাড়ি এনে বাইরের দিকে থাকতে পারে। দেখো এখন যা দেখি, এখানে যেহেতু ইন্দ্রাণীর একটা ব্যাপার আছে, ইন্দ্রাণী ফাঁকাতে, যেখানে কেউ নেই দূর দূরান্তে, সেখানে ইন্দ্রাণী থাকতে খুব কষ্ট হয়। ওইটু বাজার হাট, ইন্দ্রাণীকে মাছের বাজারের মধ্যে একটা হোটেলে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। না, ব্যাপারটা সেটা না। এখন তো দেখি মানুষ শান্তিনিকেতনে এসে রিসর্টে থাকে। এবার যার যেটা রুচি, মানুষ কে কোথায় থাকবে তার ব্যাপার। বাট যেহেতু মানে খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেল করা হয়, তো আমাদের একটু চেষ্টা থাকে একটু বাজেটের মধ্যে থাকবো, যাতে থাকাতে বেশি খরচা না হয়। খাবো ঘুরবো সেটা ঠিক আছে আর কি। তো এই হচ্ছে গল্প। তো হোটেলের বাইরে তো এবার বাইরে যাওয়া যাক।
শুভেন্দু এখানে লক করছে। এই করিডোর থেকে বেরিয়ে এই হচ্ছে খুব সুন্দর স্পেস। দেখে চলো মা, এসে একটা হোঁচট খেয়ে নিয়েছে সুন্দর করে। এখানে প্রচুর রুমস অ্যাভেলেবেল। এগুলো সব রুম। এদিকে আয়। 2018 সালে যখন আমরা এসেছিলাম, আমি, বাবা, মা আর শুভেন্দু আমরা উঠেছিলাম হচ্ছে এই নিচের একটা ঘরে, দেখাচ্ছি। ওখানে এখন গেস্ট আছে, রুমের ভেতরটা দেখাবো না। এটা একটা ডর্ম, এখানে 5-6 জন অনায়াসে থাকতে পারে। এইখানে আমরা উঠেছিলাম, মনে পড়ছে সেদিনটা? হ্যাঁ, তখন শুভেন্দু টানা নাইট শিফট থাকতো, আর এখানে এসে ভোজ ভোজ করে ঘুমাচ্ছিল। মা বলছে, ও শুভেন্দু ওঠো ওঠো, তুমি কি ঘুমোতে এসছো, ঘুরতে যাবে না? তো গাড়ি নিয়েই যখন বেরোবো, ব্যাগটা গাড়িতে রেখে আগে খেয়ে নিই, তাই তো? চলে এসেছি আমরা আজকে দুপুরের খাবার খেতে। এখানে একটা দেখতে পেলাম, এই যে আপনজন হিন্দু হোটেল, কিন্তু এটা কি ভাতের হোটেল? চারপাশে আমি খালি না বিরিয়ানির গন্ধ পাচ্ছি। বাবা, দুটো ভাত পাওয়া যাবে? আমরা নিয়েছি হচ্ছে ভাত, ডাল, এখানে বাঁধাকপির তরকারি, এইটা একটা পাঁচমিশালি টাইপের, এটা কিসের, একটা আলু ভাজা, আর আমরা নিচ্ছি হচ্ছে চিকেন, তাই তো? খাওয়া দাওয়া হলো, কিন্তু খুব একটা মনোভূত খাওয়া হয়নি। আমার তো হয়নি, শুভেন্দুরও হয়নি। মানে শুভেন্দু খুব একটা কমপ্লেনিং নেচারের নয়। যাই হোক, কি আর করা যাবে বলো? সন্ধ্যাবেলা ভালো খাবো, রাত্রেবেলা ভালো। যেখানে আছি তার একদম লাগোয়াই এই আপনজন হোটেলটা। তবে কোনো ইভেন্ট বা ফেস্টিভ্যালের পরে কোনো জায়গা যেন শান্ত হয়ে যায় না, দারুণ লাগে। সেই 15ই মার্চ মানে গতকাল অবধিও কিন্তু এখানে ইভেন্ট ছিল, জানো তো? 3 দিনের পুরো উইকেন্ডটা ইভেন্ট ছিল। এই যে চলে এসেছি আমরা, এই সেই তাল গাছ। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু তাল গাছটা কোন দিকে? বলছে এই তো কত তাল গাছ, আমাকে দেখাচ্ছে। সেই তাল গাছ খুঁজছি না, আমি খুঁজছি এইটা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। পার্কিং সামনে ডান দিকে আগে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো একটা ভেতরেই হবে, কারণ বললো বাঁদিকে প্রথম কোন। এই যে এইখানটা দেখি, এই যে সামনে লোকজন রয়েছে, তাহলে বোধ হয় এই এলাকাটাই। এই যেখানে বিশ্বভারতী কার পার্কিং জোন। এখানটা ওই মাঠের মধ্যে রাখা যাবে। আচ্ছা, এখানে হ্যাঁ বলে তো দিলাম, কি দেখবি? আনলিমিটেড কিনা কিছু লেখা আছে কিনা, টাইম না কিছু লেখা নেই। আচ্ছা, এখানে কার পার্কিং ভাড়া, আচ্ছা 4 চাকা পার্কিং এর জন্য এখানে পার্কিং ফি হচ্ছে 50 টাকা,
টাইম লিমিট কিছু নেই। গোটা অন্ধ্রপ্রদেশ, আমরা গোটা অন্ধ্রপ্রদেশ বলবো না, মানে যে যে জায়গায় আমরা গেছি, আরাকু ভ্যালি, ভাইজ্যাক এবং ইন বিটুইন যেখানে যেখানে আমরা থেমেছি, সেটা কোনো ভিউ পয়েন্ট হোক বা যে কোনো জায়গা, 1 পয়সা কোথাও কিন্তু 1 পয়সা পার্কিং ফি নেই, তাই না? যেটা আমরা ভেবে গেছিলাম এবং সেই মতো রেডি হয়ে গিয়েছিলাম যে পার্কিং বাবদ কত কি খরচা হতে পারে, সেরকম কিন্তু কিচ্ছু নেই। যাই হোক, জসমিন দেশে যদাচার। তো ইনফ্যাক্ট আমাদের কলকাতাতেও এখন মোটামুটি 30 টাকা 40 টাকা, এইখানে কিন্তু আমার 50 টাকা, বলো। যাই হোক, ফি যখন দেওয়া হয়েছে যতক্ষণ পারবো ঘুরে নেব। না টোটো প্লাস গাইড আমরা, বুঝলেন তো, প্রত্যেক জায়গায় টোটো করে নিয়ে গিয়ে গাইড করে ঘুরিয়ে আপনার গাড়ি কাছে আনা হবে, ওটা কম সম করে ঘুরিয়ে দেবো। মোটামুটি আমাদের এবারে প্ল্যান হচ্ছে মানে কোনো টোটো করে ঘোরা না, পায়ে হেঁটে যতটুকু ঘোরা যায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ও না, ও আমি হচ্ছে কি, আসলে শুভেন্দুর একটা টেন্ডেন্সি আছে একদম শেষ মোমেন্টে ডিসিশন চেঞ্জ করা। কি হলো বাবা রে বাবা, রাস্তা পেরোনো মানে এই যে দেখুন, এখানটা লেখা রয়েছে তাল ধ্বজ। একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি খড়ের চাল গোলাকার মাটির বাড়িতে থাকতেন। গোলাকার এই মাটির বাড়িতে থাকতেন ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি এই বাড়ি এবং তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। তো এই যে পায়ে হেঁটে আমরা যে বিশ্বভারতী ঘুরছি, এই রকমই কিন্তু আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা হচ্ছে পায়ে হেঁটে দার্জিলিং লোকাল। তো যারা এই ধরনের পিওভি ভিডিও যাদের ভালো লাগে তারা কিন্তু চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও অবশ্যই দেখতে ভুলবেন না। ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে আমার ভীষণ পছন্দের হচ্ছে এই বিশ্বভারতীর ক্যাম্পাস। এরপরে লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আমাদের বেনারস ট্রিপেও কিন্তু বিএইচইউ পুরো ক্যাম্পাস আমরা কভার করেছিলাম, ওই ভিডিওটাও চাইলে আপনারা দেখতে পারেন। শুভেন্দু, সবাইকে বট গাছটা একবার দেখা। হ্যাঁ, উরি বাবা, সে ঝুড়ি নামতে নামতে মানে ঝুড়িগুলো ওই কাণ্ডতে পরিণত হয়েছে, এত পুরানো আর মোটা। তো এদিকে হচ্ছে সেই বিরাট বট গাছ, যার ঝুড়ি একদম নেমে মাটি ছুঁয়ে মাটির ভেতর আবার ঢুকেও গেছে, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে ছাতিমতলা। এই যে ছাতিমতলা, এদিকটা হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন এখন বোধহয় খোলা। রবীন্দ্র ভবনে আমরা আজকে আর ঢুকছি না, বুঝতে পারলে তো? আচ্ছা, কেন বলছি, এমনিতে একটু লেট হয়ে গেছে, আর তার মধ্যে ভেতরে তোমার এই সমস্ত গ্যাজেট সব রেখে ঢুকতে হবে, তো ঢুকছি না। এখানে কি ঢোকা যাবে? হ্যাঁ, এখানে কেন ঢোকা যাবে? জিজ্ঞেস করে নি খোলা। এটা কি কোনো টাইমিং আছে? এটা 2020 থেকে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, 20 থেকে বন্ধ, মানে আমরা যে সময় এসেছিলাম সে সময়
17-তে মানে এখন আর ভেতরে ঢোকা যায় না। চলো এদিকটা এবার সোজা হাঁটি। হ্যাঁ, ভেতরে আর ঢুকতে দেয় না? না ছাতিমতলার ওখানে ঢুকতে দেয় না। তাই বললো? হ্যাঁ বলছো। ব্যাপারটা হয়ে গিয়েছে কি বজ্র আটুনি ফসকা গেরো, হ্যাঁ মানে এত এখন নিয়ম কানুন, কিন্তু যখন নোবেলটা চুরি গেল তখন কোন নিয়ম কানুন কোথায় ছিল? আর এত মানুষ যারা নিয়ম এখন কি বলবো আরোপ করেছেন তারাই বা কোথায় ছিলেন? সেই মানে এটা আমাদের বাঙালির কাছে একটা খুব বেদনার, দুঃখের এবং লজ্জার। সেই কত পাতা ঝরে ঝরে পড়ছে। Entry for students and staff of Vishwabharati only. Tourist completely restricted. এই গেট দিয়ে বলছে অবশ্য, বাট ছাতিমতলায় ঢোকা যায় না সত্যি আমি জানতাম না, মানে আমার কাছে ইনফরমেশনটা ছিল না। আমরা তো শেষ 2017-তে এসেছিলাম নাকি 18-তে এসেছিলাম। 18-তে তখন হ্যাঁ। তখন ঢুকেছিলাম ওই পর্যন্ত, ওখানে বা গিয়েও ওই ভেতরে যে একটা মিউজিয়াম রয়েছে, মানে কবিগুরুর সমস্ত ব্যবহৃত জিনিস, আরো অনেক কিছু দস্তাবেজ, লেখালেখি অনেক কিছু ছিল, সেগুলোও দেখেছিলাম। মনে আছে ওর ভেতরে যে একটা মিউজিয়াম ছিল? হ্যাঁ। এটা তো নয় বাইরে, যেটাতে নোবেলের রেপ্লিকাটা এই মুহূর্তে রয়েছে। এক্স্যাক্টলি। তো সব বন্ধ। আমার একটা জিনিস খুব মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত যে জিনিসগুলো রাজ্যের বাইরে আছে সেটাকে একজন বাঙালি যত সহজে অ্যাক্সেস করতে পারে, সেখানে গিয়ে নিজের রাজ্যেই শান্তিনিকেতনে যেন তার স্মৃতিবিজড়িত জায়গাগুলো অ্যাক্সেস করা যাচ্ছে না। এই দেখুন একসঙ্গে কত পাতা পড়ছে, কত চারিদিকে পাতা পড়ছে। এটার মধ্যে অনেক সত্যি কথা বলতে বিস্তারিত যাচ্ছি না, তবে অনেক পলিটিক্যাল কারণও আছে এগুলো হওয়ার। হ্যাঁ, প্লাস ট্যুরিস্টের এন্ড থেকেও অনেক ভুল আছে। এখানে তো অনেক রকম ঘটনাও ঘটেছে না, ক্যাম্পাসের ভেতরে বাইরে। তো আমরাই খানিকটা দায়ী সবাই, Exactly. বিভিন্নভাবে। আর একটা খুব মানে ডিস্টার্ব ভীষণ হয়ে যায় আর কি, সেটা হচ্ছে যে কোনো ট্যুরিস্ট স্পটে, সেটা কাশ্মীর হোক বা এখানে হোক, এই যে ধরে নিই এখানে টোটোওয়ালারা বারে বারে এসে জিজ্ঞাসা করছে, আরে বাবা টোটোর স্ট্যান্ড আছে, আমার যদি টোটোতে করে ঘোরার হয় আমি সেখান থেকে একটা টোটো নিয়ে নেব, আমাকে তো সব জায়গায় এসে এসে 14 বার জিজ্ঞাসা করার দরকার নেই। এই ব্যাপারটা সত্যি খুব ইরিটেটিং, খুবই ইরিটেটিং। আমি চুপচাপ করে একটু হাঁটছি, সেখানে মানে 14 বার এক কথা। এটা কি দারুণ লাগছে না? দুর্দান্ত লাগছে। কিছুই না, চাচ্ছি ধুলো উঠছে আর পাতা পড়ছে, তাও যেন খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর এই মাছ একটা পাতা। এই গেটে গোটা গোটা করে লেখা রয়েছে ট্যুরিস্টদের প্রবেশ নিষেধ। এটাই আর কি বলার, যে সবাই তো আর ট্যুরিস্টের মানসিকতা নিয়ে ঘোরে না, অনেকে ট্রাভেলার হয়েও ঘোরে। তো পস্তাই হচ্ছে সেই সব মানুষগুলো যারা সত্যিকারের ট্রাভেলার নয় কি? এক্স্যাক্টলি। এইটা হচ্ছে সঙ্গীত ভবন। বিশ্বভারতীর সঙ্গীত ভবন নিয়ে নিশ্চয়ই অনেকেরই অনেক স্মৃতি রয়েছে। যারা সঙ্গীতপ্রিয় মানুষ, গান বাজনার শখে করেছেন বা ভালোবেসে করেছেন, বা মনে হয়েছে যে জীবনে গান বাজনা নিয়ে কিছু করবো বা এগোবো, আমার মনে হয় তাদের সবারই কখনো না কখনো মনে হয়েছে যে বিশ্বভারতীতে এসে পড়াশোনা করার গান নিয়ে। তো শুভেন্দুর আমার মনে আছে কলেজের শুরুতে, মানে যখন আমরা একটুখানি কি বলবো, মানে খেয়েই পাচ্ছি না যে কি করব, মানে কি হবে লাইফে, এইসব যখন করছি, তখন আমরা প্ল্যানও করেছিলাম যে গ্র্যাজুয়েশনের পরে এখানে কিছু একটা স্পেশালাইজেশন করব বা ডিপ্লোমা করব। বাট সেসব তো হলো না, আমার দ্বারা আরও হলো না, কারণ আমি একটু হোমসিক হয়ে পড়েছিলাম, যে কোথাও গিয়ে পড়াশোনা করা আমার পক্ষে বেশ কঠিন হয়ে যাচ্ছিল। বাকি এখন সত্যি বলতে ওর মধ্যে কোনো কিছু শেখবার যা ইচ্ছে, যা এনথিউ,
আমার সেটা অনেকটাই কম। ও মা গো, ইন্দ্রাণী আর ইন্দ্রাণীর গরুর ভয়। বাছুর ছোট। যাই হোক, তো যেটা বলছিলাম, ওর কোনো কিছু শেখবার যা ইচ্ছা আগ্রহ সেটা আমার মধ্যে অনেকটাই কম। আমার আর শিখে কি হবে এরকম একটা ব্যাপার। আপনারা যারা আমাদের মেঘালয় সিরিজটা দেখেছেন, তো সেখানে আমরা শিলংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কিন্তু গিয়েছিলাম। সে মানে বাইরে থেকে সব ছবি টবি তুলে সব সেইগুলো নিয়ে ভ্লগ করা আছে। তো গিয়ে মেঘালয়ের প্লেলিস্টটাতে ক্লিক করুন, আর গিয়ে পরপর মেঘালয়ে কিন্তু দুর্দান্ত কিছু কিছু ভ্লগ আছে, সেগুলো দেখতে ভুলবেন না। এই প্রসঙ্গে আমি একটা বলি যে কবিগুরু সম্পর্কে তো জানা এখনো অঢেল বাকি। তবে একটা মানুষের যদি আমরা রুচি বিশ্লেষণ করি, তাই না, মানে কিছু কিছু অ্যাপারেন্টলি কিছু জিনিস জানার পর যেটা আমার মনে হয় যে একটা মানুষের রুচি কীরকম, অদ্ভুত রুচিশীল মানুষ। সেই এইরকম একটা জায়গায় উনি ওনার কর্মজীবন দীর্ঘ সময় কাটিয়েছেন। তারপর কিছুটা অবসর উনি মেঘালয়ে কাটিয়েছেন। মানে আমি বলবো যে উনিও হয়তো একজন খুব ট্রু নেচার লাভার ছিলেন, সেই তবেই কিনা এত সুন্দর সুন্দর গল্প, কবিতা, গান সব কিছু আমরা পেয়েছি। সত্যি এখন আর জায়গাগুলোও বেছেছেন সেই রকম এক্স্যাক্টলি। আর এখন সত্যি কথা বলতে আগেকার মতো তো অত আবহাওয়া অত সুন্দর নেই, এখন গরম প্রচণ্ড হারে পড়ে। তো আজ থেকে 100 বছর আগে আমার মনে হয় এখানকার ওয়েদার কত সুন্দর ছিল আর, তাই না? সেই এখানে আবার সঙ্গীত ভবনের ক্যান্টিন, আমার মনে হয় এই বিল্ডিংটা। কত পলাশ ফুল পড়েছে, নিচটা পুরো লাল হয়ে আছে। একটু পাশে মানে এই ফেন্সিংটার এদিকটা থাকলেই কটা কুড়ানো যেত। এই পড়ে আছে একটা, এই তো এবার শুকনো শুকিয়ে গেছে। তাও নিয়ে একটা। পুরো লাল হয়েছে ওই জায়গাটা। আমাদের শহরে বাড়ির সামনে এত বড় জায়গা আমরা ভাবতেই পারি না। সেই এই যে গেটটার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যদিও গেটটার একেবারে জীর্ণ দশা, রং টং উঠে গেছে, মানে গেটটা হয়তো খোলা হয় না খুব বেশি। তো এর ভেতরে যে বাড়িটা, এই বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মীরা দেবীর বাড়ি। তো এই বাড়িটাকে কলাভবন অথরিটিকে দিয়ে দেওয়া হয়। রামকিঙ্কর বেজের যে ভাস্কর্যের যে কাজ, তার যে পেন্টিংস, সেগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এখানে এক জোড়া টিয়া পাখি। হবে? হ্যাঁ, ভালো তো। না অত লাগবে না, দুটো দিয়ে দিই। কটা নেবো? তুমি বলো। আর রেকর্ড ব্যাপার রে। এইটা ভালো হবে? এইটা হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঠে একটু পাকা হবে কি? হ্যাঁ, ডাসা। খুব নরম হবে না তো দাদা? না হ্যাঁ ঠিক আছে, দুটো কাটাই ঠিক আছে। দিয়ে এটা কি কাসন্দি দেবে না দেবে না? তারপরে এমনিই খাই, এমনি একটু বিট নুন ছিটিয়ে দিতে হবে। এখানে কে আগুন ধরালো? শুধু কেটে দিয়ে একটু নুন দিয়ে দাও। নুন দেবে, আর কিছু দেবে? দিয়ে বল। পেয়ারা শেষ করতে করতে পুরনো কিছু কথা মনে পড়ছে। ভেতরে পাঠভবনের সামনে যেখানে অনেক বসার জায়গাটা গ্যালারি মতো করা আছে, ছোট, বেশি উঁচু না, ওইখানে আমরা কত বসে গল্প করতাম, গান গাইতাম। মানে এখন মানে অদ্ভুত লাগছে, মানে এই রাস্তায় হাঁটাহাঁটি ঠিক আছে, কিন্তু এই যে এত কি বলবো ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো যারা দেখতে আসছেন তারা যে কি বিরাট একটা মিস করছেন। ওই জন্যই বোধহয় এখন সবাই শান্তিনিকেতনে এসে একটু জাকুজিওয়ালা রিসর্ট খুঁজছেন।
সিরিয়াসলি? আর না হলে সোনাঝুরি রাত চলে যাচ্ছে বাজার করতে। আমিও যাবো কালকে। ওই তাল গাছ দেখিয়ে কথা বলতে বলতে চলে এসেছিলাম, এই উপাসনা গৃহটা আর দেখানো হয়নি। এই যে খুবই সুন্দর, মানে এখানকার, সেটাই বলছি, মানে হঠাৎ করে যদি করা যেত যে এই যে হংকিং এত আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যেত, এক কথায় অসাধারণ লাগতো। ঘড়িতে এখন বাজে বিকেল 5:30। আলো অনেকটাই কমে এসেছে, তাও ভাবলাম একটু ড্রাইভে বেরোনো যাক। সেরকম কোনো ডেস্টিনেশন ফিক্স নেই, তাই তো? না না, কোনো ডেস্টিনেশন যতদূর সুবিধা হয় একটু যাবো। হ্যাঁ, এবারে শান্তিনিকেতনটা একেবারে মানে টিপিক্যালি ওই রকম ভাবে ঘোরা না, মানে নিজের মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি আমরা, তাই তো? যেদিকে মন চাই সেদিকে। আসলে তখন যখন আসছিলাম ওই হোটেল খুঁজতে খুঁজতে, তখন এই দিকটাতে কিছু জায়গা দেখলাম না, ফাঁকা মাঠের মতো। ওই জায়গাগুলো এখন কেমন লাগছে সেটা দেখতেই যাবো। এটা পুরো বাজার এলাকা। এটা বাজার বসেছে সব। এই প্রান্তিক স্টেশনের কাছে এখন প্রচুর স্টে আছে, যারা একেবারে শান্তিনিকেতনের অফবিটে থাকতে চান। প্রান্তিক রেল স্টেশনের কাছে ওখানে রিসর্ট, তারপরে বিএনবি সবই বোধহয় রয়েছে। আমরা এখানে একটা লোকেশন সেট করেছি, সেটা হচ্ছে কোপাই রিভার ভিউ পয়েন্ট। তো এটা শুভেন্দুর আমদানি, সেই রকম ভেবেই আমরা বেরিয়েছি, জানি না আর কোথায় গিয়ে পৌঁছাবো। এটা বিশ্ব বাংলা শিল্পী হাট, সব দোকান বাজার দেখো। না না, হস্তশিল্পের এখানে। হ্যাঁ, মানে এখানে যাবো না, এখানে যাবো না। বাবা, এই গাড়ি এইখান দিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে যাওয়ার পরিস্থিতি নেই। হয়তো আছে, কিন্তু সব মানে গরু বাছুর রয়েছে না, সামনে দিয়ে হয়তো একটু ঘুরপথ হবে, কিন্তু মজা হবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাই রে। আজকে আমরা প্রচুর গলিগালা ঘুরে বেরিয়েছি, মানে যারা আগের ভিডিওটা এখনো দেখেননি বলবো দেখবার জন্য। মানে হোটেল যেহেতু আমাদের বুক করা ছিল না, তাই প্রচুর এদিক ওদিক গলিগালা আমাদের ঘুরতে হয়েছে। কি দারুণ লাগছে রাস্তাটা, না? সত্যি। জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে এটা।
রাস্তাটা আবার কোথায়, এখানে একটা কানেক্ট করছে এখানে। অনেকটা চলে এসেছি, এই সামনে গিয়ে এটা আবার কসবা রোড, ভাবো। এখানে লেখা রয়েছে কসবা রোড। এখান থেকে ডান দিক দেখাচ্ছে না? ওই তো কোপাইয়ের হাট, এটাই ও এটার কথাই বলছিলি? ইয়েস। ও এখানে আবার কত জিনিসপত্র নিয়ে বসেছে সব। গাড়ি রাখা যাবে কোথায়? গাড়ি গিয়ে রাখছি। যে কোপাই ব্রিজ। ও এইটা হচ্ছে সেই কোপাই ব্রিজ, আর সেই সংলগ্ন বসেছে ডান দিকে হাট। এখানে পার্কিং। এই যে নদীটা, একটু দাঁড়ায়, এখানে দাঁড়াবে? নামতে পারবে তো? আমার তো কোনো ব্যারিকেড নেই। ঠিক আছে দাঁড়া। এখানেই নামবে? না আমি রাখছি অন্য জায়গায়। না না এখানে নামো না, কি আছে? আচ্ছা এই হচ্ছে কোপাই নদী, যার এখানে কোনো ব্যারিকেড নেই, ভয়ঙ্কর ডেঞ্জারাস। কোপাই নদীর বড়ই দুর্দশা। হ্যাঁ শুকিয়ে গেছে, এই দিকটা তো আরো শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ সবাই ফটোশুট করতে এসছে, কিন্তু এখানে একটা রেলিং দেওয়া উচিত বলো, কোনো ছোটরা বা মানে পশুরাও পড়ে যেতে পারে, ছাগল টাগল। কি কাণ্ড। এখানেও বাউলের গান টান হচ্ছে শুনতে পাচ্ছি ওই দূরে। শাড়ি বিক্রি হচ্ছে দেখো, কি সুন্দর গো এটা। পাঞ্জাবিও আছে শুভেন্দু, এই দেখো। এটা কি রোজ বসে হাট? রোজ এখন এই কটা দিন বসবে, এই দোলের থেকে। আচ্ছা আচ্ছা, শীতকালে বসে, আবার রোদ দূর পড়ে গেলে ও রোদ পড়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ মানে কি ওই শুক্রবার থেকে রবিবার অবধি। শুক্র থেকে রবি, আচ্ছা আচ্ছা। আমাদের লোকজনের উপর ডিপেন্ড করে লোক, হ্যাঁ কিরকম টুরিস্ট আসছে। ঠিক। তো ব্যাগ আমরা একটু লেট, একটু না অনেকটাই লেট। কত কিছু রয়েছে, সাইকেল। শুভেন্দু সেই সাইকেলগুলো আছে না আমাদের বাড়িতে একটা? প্রচুর সুন্দর সুন্দর জিনিস। তো আস্তে আস্তে গোটাচ্ছেন সবাই।
সবাই আস্তে আস্তে গোটাচ্ছে। যা বুঝতে পারলাম এটা এই দোল উৎসবকে কেন্দ্র করে এখন রয়েছে, এই কদিন থাকবে। সেই কিছু নেবে তুমি? ঠোঁট উল্টে ঘাড় নাড়িয়ে সুন্দর সুন্দর ছেলেদের কুর্তা বিক্রি হচ্ছে, শার্ট দেখবে। এখন কিছু নিতে ইচ্ছে করছে। এই খেসের শাড়িগুলো কি ভালো লাগতো যখন কলেজে পড়তাম, খুব তখন মানে উঠেছিল, প্লাস এখনো ক্রেজ রয়েছে এরকম। দাদা এটা কি ছেলেদের? ও আচ্ছা, মেয়েরাও পড়ছে, সুন্দর দেখতে। কলমকারি কি দাম আছে দাদা এটা? 250। সুন্দর। ফিরতে ফিরতে তো অনেকটাই সন্ধে হয়ে গেল, এখন 7টা মতো বাজে। তারপরে একটু বিকেলে কিছু স্ন্যাক্স খাওয়া যাবে, তার আগে গাড়িটা কোথাও একটা রাখতে হবে, সেটা যেখানে সেখানে রাখলে হবে না। বিক্রি হচ্ছে সেরকম জায়গায় দেখতে হবে। দেখলে না না, আমি দেখি না।